তো বন্ধুরা আমরা পৌঁছে গেলাম হচ্ছে এই রামকৃষ্ণ মঠ কামারপুকুর। এইটা হচ্ছে লাহাবাবুদের দুর্গা মন্দির। আচ্ছা, লাহাবাবুদের মা দুর্গা ঠাকুর স্বেচ্ছায় চক্ষুদান করেছিলেন। আচ্ছা, তো পাঠশালাতেও পড়বো না, আমি যোগ পড়বো, আমি বিয়োগ পড়বো না বলে বিষ্ণু মন্দিরে লুকিয়ে বসে থাকতেন। যেমন ঠাকুরের পাঠশালা, কামারপুকুর, লাহাবাড়ি, ধনিকামানি মন্দির, ভিক্ষে মায়ের বাড়ি, ঠাকুরের নাট্যমঞ্চ। তিনটে খেতে খেতে মানে পুরো জয়রামবাটি যাবে, একদম পাপড় খেতে 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 খেতে। এই আমাদের ভাই খাচ্ছে। অনেক দিনের ইচ্ছে আজ পূর্ণতা পেতে চলেছে। আজকে আমরা যেতে চলেছি পুণ্যভূমি কামারপুকুর ও জয়রামবাটি ভ্রমণ করতে। ঠাকুরের ইচ্ছাতেই হয়তো আজকে আমাদের এই ভ্রমণ, তাই একদম সকাল সকাল সুদীপ্ত আর আমি বেরিয়ে পড়লাম। আজকে আমরা ঘুরে দেখব শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ও সারদা মায়ের জন্মস্থান এবং জানব সেখানকার ইতিহাস সম্পর্কে। তোমাদের হাতে একদিন কিংবা দুদিনের যদি সময় থাকে তাহলে তোমরা কিভাবে পৌঁছবে, মন্দির খোলার সময়সূচি কি আছে, মহাপ্রসাদের কি ব্যবস্থা আছে, কতই বা খরচ হবে ও আশেপাশে কিভাবে সাইট সিইং করবে, এই সমস্ত তথ্য দিতে আজকে এই ভিডিও। তাই অনুরোধ থাকলো ভিডিওটি পুরোটা দেখার। তাহলে চলো ঘুরে আসি শ্রীধাম কামারপুকুর ও মাতৃভূমি জয়রামবাটি থেকে। এই গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। আবার একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আর আজকে আমরা যেতে চলেছি জয়রামবাটি আর কামারপুকুর ট্যুর করতে, একদিনের ট্যুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ও শ্রী শ্রী মা সারদা দেবীর জন্মস্থান এবং তাদের সেই পবিত্র ভূমিতে আজকে আমরা পা রাখতে চলেছি। তো আশা করছি তোমরাও আমার সাথে থাকবে এই ভিডিওতে এবং ভিডিওটা পুরো দেখবে। ভিডিওটা কিন্তু খুব ভালো হতে চলেছে। আর আমি প্রথমবার যাচ্ছি এইখানে, তাই আমি নিজেও সমস্ত কিছু জানবো এবং তোমাদেরকেও সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে ইনফরমেশান দেবো। তাই ভিডিওটা অবশ্যই পুরো দেখো। এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল 6:35। তো আশা করছি ভিডিওটা খুব ভালো লাগবে। ভিডিওটা পুরো দেখো এবং ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে চলো বেরিয়ে পড়ি আজকের আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। সোদপুরের পানিহাটি ফেরিঘাট থেকে ফেরি পার করে আমরা পৌঁছে গেছিলাম কোন্নগরে। কোন্নগর স্টেশন থেকে আমরা ধরেছিলাম সকাল 7:47-এর গোঘাট লোকাল, যেটা হাওড়া থেকে ছাড়ে সকাল 7:25-এ। কলকাতা থেকে সবথেকে সস্তা ও সুন্দরভাবে যেতে হলে তোমাদের ধরতে হবে হাওড়া থেকে গোঘাট লোকাল। সময় লাগবে 2 ঘন্টা 30 মিনিট মতো ও খরচ হবে মাত্র 25 টাকা। ট্রেনের সময়সূচি আমি ভিডিও স্ক্রিন ও ডেসক্রিপশনে দিয়ে দিলাম, তোমরা দেখে নিতে পারো। এছাড়া তোমরা যদি সড়কপথে আসতে চাও তাহলে কলকাতা থেকে ডানকুনি আরামবাগ হয়ে তোমরা কিন্তু এই সড়ক পথে পৌঁছে যেতে পারবে কামারপুকুরে। তো বন্ধুরা, আমরা ফাইনালি পৌঁছে গেলাম গোঘাট স্টেশন। আর গোঘাট স্টেশনে আমরা পথ অতিক্রম করলাম টোটাল 89 কিলোমিটার হাওড়া থেকে। আমরা অবশ্য কোন্নগর থেকে উঠেছি, তো সেখানে কিছুটা ডিস্টেন্স কম হয়ে যাবে। তো এইবার এখান থেকে আমরা যাব কামারপুকুরে। প্রথম আমরা ওখানেই দর্শন করব। আর আজকে বলা হয়নি, আজকে আমার সাথে সুদীপ্ত আছে। অনেকদিন আগে হয়তো বকখালি ভিডিওতে তোমরা ওকে দেখেছো। আর এরপরে এখানে কামারপুকুরের পর আমরা যাচ্ছি জয়রামবাটি। হ্যাঁ, কামারপুকুর জয়রামবাটি একদম, মানে একদিনে কামারপুকুর জয়রামবাটি তোমরা কিভাবে আসবে, কি কি দেখবে, কিভাবে দেখবে, এই সমস্ত ইনফরমেশন নিয়ে আমরা এই ভিডিওতে আসছি। তাহলে চলো আমরা বেরিয়ে পড়ি গোঘাট স্টেশন থেকে এবং বাইরে বেরিয়ে দেখি কি বন্দোবস্ত আছে এখান থেকে কামারপুকুর যাওয়ার জন্য। চলো। স্টেশন থেকে বেরিয়ে তোমরা কিন্তু অটো, টোটো, ম্যাজিক গাড়ি এগুলো করে শেয়ারে বা রিজার্ভে পৌঁছে যেতে পারবে কামারপুকুর ও জয়রামবাটিতে। এই ম্যাজিক গাড়িতেও কিন্তু তোমরা যেতে পারবে। দাদার সাথে কথা বললাম, এখান থেকে কামারপুকুর তোমরা যদি যাও তাহলে 30 টাকা করে নেয়। আর এখান থেকে যদি কামারপুকুর, জয়রামবাটি আর দেরেগ্রাম এই 3টে জায়গা এখানে আছে তার সমস্ত সাইট সিন করো তাহলে কিন্তু, আর বিকেলে ট্রেন ধরা অবধি মানে স্টেশন টু স্টেশন কন্ট্যাক্ট হয়, টোটাল তোমাদের নেবে হচ্ছে 1500 টাকা, যেটা দাদা বললো। এবার তোমরা যদি কিছু স্পট এদিক ওদিক করো মানে কাস্টমাইজ করো সেক্ষেত্রে কম বেশি হবে। স্টেশন থেকে একটু এগিয়ে এসে মেন রোড থেকে তোমরা কিন্তু বাসও পেয়ে যাবে এই কামারপুকুর বা জয়রামবাটি যাওয়ার জন্য। আমরা শেয়ারে জনপ্রতি 30 টাকা ভাড়া দিয়ে পৌঁছে গেছিলাম এই কামারপুকুর রামকৃষ্ণ মঠের সামনে। তো বন্ধুরা, আমরা পৌঁছে গেলাম হচ্ছে এই রামকৃষ্ণ মঠ কামারপুকুর। আর এই সামনে রয়েছে কিন্তু হালদার পুকুর। এইখানে মা যখন জয়রামবাটি ছিল, মা তখন আমোদ নদে চান করতো। মায়ের মনে বিশাল দুঃখ, সারদা মায়ের
মনে। মা বলছে আমি কামারপুকুরে গেলে তো আমি বিয়ের পর গঙ্গা পাবো না। তখন রামকৃষ্ণদেব বলবে দুঃখ করছো কেন, কামারপুকুরেও গঙ্গা আছে। মাকে বাবা দক্ষিণেশ্বর থেকে বিয়ের পর চান করিয়ে এইখানে নিয়ে চলে এসছে। এইখানে ভুতুরি কাল আছে, প্রত্যেক বছর মেলা প্রতিষ্ঠার সময় দক্ষিণেশ্বরে কালী রামকৃষ্ণ সারদা মায়ের পুজো হয়। এই বট গাছের তলায় বাবা বসে তপস্যা করছে। মা দেখতে পাচ্ছে বাবার পা তল থেকে জবা ফুল আর বেলপাতা গঙ্গার জলে ভেসে যাচ্ছে। মা বলছে বসে তুমি কি করো? বলবে আমি তপস্যা করি। বলবে তোমায় বিয়ে করে নিয়ে এসছে, এখানে তোমায় চান করতে হবে। বলবে ভোরবেলা অন্ধকারে জঙ্গলের মধ্যে একা একা কী করে আসবো, আমার তো ভয় করবে। বলবে তোমার ভয় নেই, 8টা সখী পাঠিয়ে দেবো। মা মনে করবে পাড়ার মহিলা, বাইরের ভক্তরা দেখতে পাবে না। মা দেখতে পাচ্ছে দাঁড়িয়ে আছে, এইটাই ছোট গঙ্গা হালদাপুর। এই হচ্ছে রামকৃষ্ণ মঠ। আর এই মঠের যে টাইমিং আছে সেটা একটু তোমাদের দেখিয়ে দিই। মন্দির দর্শনের সময় দেখো লেখা রয়েছে এপ্রিল থেকে সেপ্টেম্বর। তোমরা কিন্তু সকাল 6টা থেকে 11:30 পর্যন্ত দেখতে পাবে এবং বিকেল 4টা থেকে রাত 9টা। আর অক্টোবর থেকে মার্চ হচ্ছে 6:30 থেকে 11:30, আর বিকেল 3:30 থেকে 8:30, রাত 8:30। এই হচ্ছে মন্দির দর্শনের সময়, যেটা গেটের সামনেই টানানো থাকে। বন্ধুরা, আমরা এক জেঠিকে পেয়ে গেছি গাইডের জন্য। তো চলো একটু কি বলছেন উনি শুনে এই জায়গা সম্পর্কে। আমি যে পাড়াটা ঘোরাবার জন্য বলছি না, ওগুলি লাহাবাবুদের পাড়া, মানে লাহাবাবুরা জমিদার ছিলেন। তো সেই জমিদারের নাম ছিলেন ধর্মদাস লাহা। আচ্ছা, যে রামকৃষ্ণদেরকে দেখতে আসছেন ওনার বাবার নাম ছিলেন ক্ষুদিরাম চট্টোপাধ্যায়। ক্ষুদিরামের বাড়ি ছিল এখান থেকে 6 মাইল দূর দেড়ে গ্রামে। দেড়ে গ্রামের জমিদার ছিলেন রামানন্দ রায়। ক্ষুদিরাম চট্টোপাধ্যায়কে কোর্টে মিথ্যা মামলা সাক্ষী দিতে বলেছিলেন। ক্ষুদিরাম চট্টোপাধ্যায় বলেছিল আমি ব্রাহ্মণের ছিল, মিথ্যা মামলা সাক্ষী দেবনি। তখন রামানন্দ রায় বললো তোকে তাহলে গ্রাম থেকে তাড়িয়ে দেবো। ক্ষুদিরাম চট্টোপাধ্যায় মিথ্যে মামলার সাক্ষীর ভয়ে মন্দিরের ভেতরে রঘুবীর শীতলা আছে মাথায় করে নিয়ে হাঁটতে হাঁটতে লাহাবাড়িকে চলে এলেন। এসে ধর্মদাস লাহাকে বললো বন্ধু আমাকে একটু থাকতে জায়গা দেবে? আমাকে রামানন্দ রায় তাড়িয়ে দেবে বলেছিল, আমি পালিয়ে এসেছি। তখন আমাদের লাহাবাবু থাকতে জায়গা দিল মন্দিরের ভেতরটা। আর তারই একটা বন্ধু ছিলেন শুক্লাল গোস্বামী, জমি দিয়েছিল লক্ষ্মীজলার মাঠটা। তারপরে ক্ষুদিরাম চট্টোপাধ্যায় না দেওয়ার পর গয়া চলে গেলেন। তখন ঠাকুরের মা চন্দ্রমণি একটা শিবের মন্দিরে কথা বলছিলেন, শিবটির নাম হচ্ছে যোগীদের শিব মন্দির। আচ্ছা, গয়াতে স্বপ্ন দিচ্ছে বাবা গো তোমার বাড়ি যাচ্ছি, তুমি ঘরে ফিরে যাও। ক্ষুদিরাম দেখছে কে তোকে, কেউ কোথাও নেই। তখন এই চন্দ্রমণি যোগীদের শিব মন্দিরের সম্মুখে দাঁড়িয়ে কথা বলছিল। তখনই শিবের গা থেকে জ্যোতি বেরিয়ে এই পেটের মধ্যে প্রবেশ করলো। রামকৃষ্ণদেব গর্বে এলো যোগী শিবের জ্যোতির থেকে। তখন ঠাকুরের বাবা ক্ষুদিরাম গয়াতে ছিলেন। তাহলে এখন কার ভিটে হলো? ঠাকুরের ভিটে হলো। এই আম গাছটি ঠাকুর নিজের হাতে লাগিয়েছিল। ঢেকি ঘর, এই আম গাছটা এটা মেন মন্দির ঢেকি ঘর। আম গাছের কাছে একটি বৈঠকখানা, মাঝে একটি আছে ঠাকুরের বাবা মা থাকতেন। তারপরে একটি রামকৃষ্ণ সবার ঘর, ভেতরে রঘুবীর শীতলা যেটা বলছিলাম। এই হচ্ছে যোগীদের শিব। এটা নিবে পাড়ায় যাবো। আচ্ছা, এই আম গাছটা কত বছর বললো? আম গাছ বহুত কালে, আর 300 বছর হয়ে গেছে। 300 বছর? হ্যাঁ। দেখো এই আম গাছটা কিন্তু ঠাকুর নিজের হাতে লাগিয়েছিলেন। দেখো কি সুন্দর। বৃষ্টি কথা পেয়েছিল। এখান থেকে 2 কিলোমিটার দূরে মানিক রাজার আমবাগান ছিল, মানিক রাজার বাড়ি ছিল। মানিক রাজার বাড়িতে ঠাকুর লক্ষ্যটা ব্রাহ্মণ ভোজনে খেতে গেছিল বিনা নিমন্ত্রণ নাই। সকলকে নিমন্ত্রণা করেছিল, ঠাকুরকে নিমন্ত্রণা করতে তারা ভুলে গেছিল। ঠাকুর বিনা নিমন্ত্রণায় বন্ধুর সঙ্গে যে খেয়ে এসেছিল, পাতে একটি আমের আঁটি পড়েছিল, সেই আঁটিটি পকেটে করে এনে আম গাছটি নিজের হাতে পুঁতেছিলেন। ঠাকুর পাড়ার মধ্যে লাপাড়ার মধ্যে খেলাধুলা করছিলেন। ঠাকুরের মা ঝাঁটি দিতে চুলে লাগছিল। চন্দ্রমণি আম গাছটি কাটতে গিয়েছিল। তখন ঠাকুর ভগবান বুঝতে পেরে ছুটে আসছে, ওমা ওমা আমার আম গাছ কেটো না। বলে কেন রে বাবা? না আমি আম গাছ পুঁতেছিলাম। না তুই কথাই বিষ পেয়েছিলি বাবা? সেই যোগও বিনা নিমন্ত্রণে মানি রাজা বাড়িতে যে খেতে গেলু কইতে পারি বিড়ির ডাল বড় বড় ঝিলপি গড় গড় করে গড়ি গড়ি চলে গেল। আমি বিনা নিমন্ত্রণে খেয়ে এসে আঁটিটি ওই জায়গায় বসেছি। হ্যাঁ বাবা তুই ব্রাহ্মণের ছেলে বিনা নিমন্ত্রণায় খেয়ে এলি? বলছে তাতে কি হয়েছে, বিনা নিমন্ত্রণে খেয়েছি বলে ঠাকুরের হাতে রামায়ণ। এই যে দেখছো রামকৃষ্ণ মঠ পেছনে, এখানে কিন্তু ভেতরে ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি কিন্তু অ্যালাউ নেই, তাই তোমাদের ভেতরটা সেভাবে দেখাতে পারিনি। এই জেঠি যেভাবে দেখিয়েছে বাইরে থেকে সেটুকুনি আমি তোমাদের দেখিয়েছি। ভেতরে কী কী আছে, ভেতরে হচ্ছে তোমরা যখন ঢুকবে অবশ্যই জুতো খোলার ব্যবস্থা আছে, জুতো খুলেই ভেতরে ঢুকতে হবে। এখানে কিন্তু রামকৃষ্ণদেবের সেই ভিটে সেটা কিন্তু এখনও খুব ভালোভাবে মেনটেন করা আছে এবং এখানে আলাদা করেও কিন্তু
একটা মূর্তি বানিয়ে এখানে কিন্তু রামকৃষ্ণদেবকে বসানো হয়েছে, মানে প্রতিষ্ঠা করা হয়েছে। তো সেটা কিন্তু তোমরা ভেতরে ঢুকে দেখতে পারবে। এছাড়া ভেতরে কিন্তু ভোগ প্রসাদের ব্যবস্থা আছে। এটা কিন্তু সকাল 10:30 অবধি ভোগ কাটার কুপন তোমরা এখান থেকে কাটতে পারবে, যেটার মূল্য 40 টাকা। তোমরা চাইলে বেশিও দিতে পারো ডোনেশন হিসাবে, এরকম কোনো বাধ্যবাধকতা নেই। তবে তোমরা এখানে 40 টাকা দিয়ে ভোগের কুপন কেটে তোমরা কিন্তু এখানে ভোগ প্রসাদ গ্রহণ করতে পারো এখান থেকে, যেটা আমরাও করেছি। তো অবশ্যই তোমরা 10:30টার মধ্যে এসে ভোগের কুপনটা কেটে নেবে, তাহলে কিন্তু পাবে, তারপরে কিন্তু আর পাবে না। আর 11:30 কিন্তু মন্দির বন্ধ হয়ে যায়। এখানে টাইমিংটা তোমাদের আমি অলরেডি দেখিয়ে দিয়েছি। এবার আমরা যাচ্ছি হচ্ছে লাহাদের পাঠশালা। আর এই পুরো এরিয়াটা কিন্তু লাহাদের ফ্যামিলি এখানে আছে। যেতে যেতে কিন্তু তোমরা সমস্ত কিছু দেখতে পাবে। এই দেখো শশধর অন্নপূর্ণা লাহা ভবন। এই জায়গাটা কিন্তু পুরো লাহাদেরই জায়গা। আচ্ছা আচ্ছা, আলাদা হয়ে গেছে বুঝলেন তো, আলাদা করে দিয়েছে পাঁচিলটা দিয়ে। ও পাঁচিল দিয়ে মঠটা আলাদা করে, আর এই জায়গাটা আলাদা করে দিয়েছে। আলাদা হয়েছে, এরা আলাদা হয়েছে আর আলাদা হয়েছে। আচ্ছা, আমাদের কামারপুকুর গ্রামে মনসা পূজা হচ্ছিল। মনসা পুজো বলে যে শয়লা হয় না, শয়লা হচ্ছিল। তো আমাদের ঠাকুর শয়লাতে উপস্থিত ছিলেন। আর লাহাবাবুর ছেলে ছিলেন, তার নাম হচ্ছে গয়া বিষ্ণু। ওরা শয়লা গানে সখা পাঠালেন, মানে সখা মানে কি বুঝায়, বন্ধু পাঠালেন। লাহাবাবুর ছেলে আর গয়া বিষ্ণু বন্ধু পাঠালেন। আচ্ছা, কোলের বাচ্চাটি রামকৃষ্ণদেব, মেয়েটি হচ্ছে লাহাবাবুর মেয়ের নাম ছিল প্রসন্নময়ী, যেটা রানী রাসমণি সিরিয়াল হতো। আচ্ছা, প্রসন্ন দিদি ঠাকুরকে গোপাল জ্ঞানে আদর যত্ন করেছিলেন। ঠাকুর যখন জয়রামবাটি বিয়ে করতে গেল মাকে, তখন লাহার মেয়ে প্রসন্ন দিদি গয়নাগুলি ধার দিয়ে এলো। জয়রামবাড়ি থেকে সারদা মাকে সাজিয়ে ঠাকুর কামারপুকুরে নিয়ে আসলো। মন্দিরের ভেতরে মাটির বাড়ি আছে, মা গয়না পরে ঘুমিয়ে গেছিল। ঠাকুর কি করলেন, মায়ের গা থেকে নুকি নুকি গয়নাগুলি খুলে নিল, দিয়ে লাহাবাড়ির গয়না ফিরিয়ে দিলেন। সারদা মা ঘুমিয়ে উঠে কাঁদছে, ওগো আমি গয়না পরে যে ঘুমিয়েছিলাম কে খুলে নিল গো? ঠাকুর বলছে, ওগো আমি যে লোকের সঙ্গে ধার করে তোমায় সাজিয়ে এনেছিলাম, আমি তো খুলে নিয়ে ফিরিয়ে দিয়েছি। মা কাঁদছে, ওগো আমি কি পরে থাকবো গো? মায়ের বয়স 6 বছর, ঠাকুরের বয়স 24 বছরে বিয়ে হয়েছে। মা যত কেঁদেছে, রামকৃষ্ণদেব 2 হাতে 2টি বালাগড়ি দিয়ে হারগড়ি দিয়ে মাকে বলেছে, ওগো সারা জীবন করবে, গা থেকে এই গয়না কোনোদিন খুলবে না। ঠাকুর যখন কলকাতা কাশীপুরে উদ্যানবাটির দেহ রেখেছিলেন, মা শারদা বালাজড়াটি খুলে গঙ্গার জলে ফেলে দিচ্ছিল, বিধবা হচ্ছিল। ঠাকুর তখন গঙ্গার ঘাটে মায়ের হাতটা ধরে বলছে, ওগো তুমি এ কি করছো? আমি মরিনি গো, তোমার পাশে আছে ঘরটি তো ঘরে, বলতে বালাটি মা হাতে পরে দিল। শারদা মাকে বলে দিল, তুমি এরপর থেকে জয়রামবাটি থাকবে গো, আর বিধবা দেশ দেখিও নি। ওই আলতা পেড়ে শাড়ি আমাদের গয়না সারা জীবন করবে। তাই জন্য মা শারদা আমাদের বিধবা নয়, মা সাদার উপরে সরু ডাগার লাল শাড়ি পরেন। মা সিঁদুরটা সামনে পড়তো না কেন? লোক লজ্জার ভয়ে। মা একটু পিছন দিকে সিঁদুর লাগিয়ে রাখতেন। লাহাবাবু এই দেখো, এই হচ্ছে লাহাবাবু। দেখো সামনে ধর্মদাস লাহা, জমিদার মশাই তখনকার দিনে। এখানে একটা স্ট্যাচু তৈরি করে রাখা হয়েছে। আর এই হচ্ছে লাহাবাবু। এই জায়গাটা কি বিষ্ণু মন্দির? আচ্ছা আচ্ছা, লাহাবাবুদের বিষ্ণু মন্দির। মন্দিরটি কিন্তু বর্গির মারাঠা আমলের মন্দির। যখন বর্গিরা লুটপাট করতে আসতো, তখন লাহাবাবুরা সে মাটির তলার আন্ডারগ্রাউন্ডে লুকাতেন। বর্গিরা লুটপাট করে চলে গেলে লাহারা নিচের থেকে উপরে বেরিয়ে আসতেন। রামকৃষ্ণদেবের 5 বছর বয়স, ঠাকুর আমাদের পাঠশালায় পড়াশোনা না করে এই মন্দিরে বসে মা কালীর ছবি আঁকতেন, ধ্যান করতেন। আচ্ছা আচ্ছা, ঘরের ভেতরে দরজা আছে, একটু বাঁ দিকে গেলে দেখা যায়, আর একটু ডান দিকে গেলে দেখা যায়। দেড়গ্রাম হইতে কুদ্রাম চট্টোপাধ্যায় কামারপুকুর আগমন থাকতে দিলেন মন্দিরের জায়গাটা। আচ্ছা, এই জায়গাটা দেখানো হয়েছে পুরো, মানে মডেল তৈরি করে এখানে ঘটনাটা দেখানো হয়েছে। হ্যাঁ, যেটা বলছিলাম ওখানে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এই যে যোগী শিবটা যেটা বলছিলাম, যোগী শিবটা। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা হ্যাঁ। ঠাকুর পান্থশালায় সাধু সেবা করতে লাগে, পান্থশালায়। এখন আমার বাড়ি ওটা। ও, জয়রামবাড়ি থেকে বিয়ে করা হলো, যেটা বলছিলাম। এই সেই গদাধরের বিবাহ। হ্যাঁ। কত বছর বয়সে বিয়ে করেছিল শারদা মাকে? 24 বছর। 24 বছরে? সেই ছোট ছোট বেরিয়েছে। আর মায়ের 6 বছর বয়স ছিল, রামকৃষ্ণ ঠাকুরের 24 বছর। আচ্ছা, এই যে মা গয়না পরে ঘুমোচ্ছে, লেখাটা নিয়ে নে। আচ্ছা, এই লাহাবাবুদের গয়না ফেরত। হ্যাঁ হ্যাঁ, এইখানে কিন্তু রয়েছে, এই দেখো রাসলীলা। আর এখানে কিন্তু কংসবধ, মানে রামকৃষ্ণদেব আর কৃষ্ণ, মানে দুজনকে মিলিয়ে যে রামকৃষ্ণ হয়েছে, সেটা কিন্তু এইখানে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। এই তখনকার দিনে লাহাবাবুদের সময় দেখো টেরাকোটার কাজ কিন্তু খুব ভালো ছিল। এই দেখো,
এটা তো বাঁকুড়ারই। তো টেরাকোটার কাজ কিন্তু তারা কিন্তু বেশ ভালোভাবে দেখো করেছে, পুরো মানে এই যে বাড়িটা রয়েছে যে দেখো একদম কি সুন্দর টেরাকোটার কাজ দিয়ে এই জায়গাটা পুরো সাজানো রয়েছে। এইটা হচ্ছে লাহাবাবুদের দুর্গা মন্দির। আচ্ছা, লাহাবাবুদের মা দুর্গা ঠাকুর স্বেচ্ছায় চক্ষুদান করেছিলেন। আচ্ছা, লাহাবাড়ির পুজো 10 দিন ধরে হয়, মহালয়া থেকে পুজো হয়, 10 দিন যাত্রা হয়। আচ্ছা, লেখা এখনো আছে- হয়? এখনো হয়। আচ্ছা, ওই ঘরের মধ্যে পুজো হয় যে কাঠামো, আচ্ছা, এই লেখা আছে ঠাকুর স্বেচ্ছায় মা দুর্গা চক্ষুদান করেছিলেন। আচ্ছা। এই পাঠশালাতে রামকৃষ্ণদেব 5 বছর বয়সে পড়েছিলেন। এই পাঠশালাতে? হ্যাঁ, ঠাকুর যখন পড়েছিলেন চাল ছিল খড়ে। আচ্ছা, 1304 সালে খড় পুড়ে যাওয়ার পর লাহাবাবুরা খড় চেঞ্জ করে টিন দিয়েছে। অরিজিনাল ভেতরে গেলে কাঠামোটা, আচ্ছা। অরিজিনাল ভেতরে লাল চুনচুনকে রয়ে যাবে। ঠাকুরকে মাস্টারমশাই যোগ করতে বলেছে, ঠাকুর ভালোভাবে যোগ শিখেছেন। আচ্ছা, আর যেদিনে বিয়োগ করতে বলেছে, বলছে দুঃশালা তোর পাঠশালায় পড়বো না, মাস্টার করছে। আচ্ছা, কিছু যোগ মানে ভগবানের সঙ্গে যোগাযোগ, হুম। আর বিয়োগ মানে তো কাটাকাটি। হ্যাঁ, মাস্টারকে বলছে তোর চালকলা বিদ্যা আমি শিখবো না, আর আচ্ছা। তোর পাঠশালাতেও পড়বো না, আচ্ছা। আমি যোগ করবো, আমি বিয়োগ করবো না বলে বিষ্ণু মন্দির লুকিয়ে বসে। কামারপুকুরের অনতি দূরে অবস্থিত দেরেক গ্রামে বাস করতেন শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় ও তার পরিবার। সত্যনিষ্ঠা এই ব্রাহ্মণ ছিলেন তাদের কুলদেবতা রঘুবীরের বড় ভক্ত। 1814 সালে মাত্র 39 বছর বয়সে ক্ষুদিরাম চট্টোপাধ্যায় তাদের কুলদেবতা রঘুবীরকে নিয়ে চলে আসেন এই কামারপুকুর গ্রামে। সালটা ছিল 1836 সাল, আর দিনটা ছিল 8ই ফেব্রুয়ারি। শ্রী রামকৃষ্ণদেবের পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের ঢেকি সালে ঠাকুরের মাতা শ্রীমতী চন্দ্রামণি দেবীর কোল আলো করে জন্ম নিল যুগপুরুষ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। এখানে সব ঘটনাগুলো লেখা আছে, দেখো তোমরা পজ করে এখান থেকে পড়ে নিতে পারো। দেখো দক্ষিণেশ্বরের পথে কবে গেছিল, ঠাকুরের সাথে সারদা মায়ের বিবাহ, সমস্ত কিছু কিন্তু এখানে লেখা রয়েছে। এই হচ্ছে রাস মন্দির, দেখো এই দেখো, এই হচ্ছে প্রত্যেক বছর কিন্তু এখানে রাস উৎসব হয়। এই হচ্ছে সেই রাস মন্দির। এই সামনে হচ্ছে লাহাদে কালী মন্দির, তাই তো? সামনে লাহাদে কালী মন্দির। আগেকার যুগে এই কালী মন্দিরের ঠাকুর আমাদের উপস্থিত ছিলেন। আচ্ছা, তো মা কালীকে বলেছিল, তুই মেয়ে না পুরুষ, তোর গলায় পইতে আছে কেন? আচ্ছা। আমিও দেশে দেখলাম লাহাদে বাড়িতে মায়ের গলায় পইতে দিয়েছে। তো আচ্ছা, আরেকজনকে জিজ্ঞাসা করেছিল, ভাই তুই কিছু জানিস মায়ের গলায় পইতে কেন? বলছে আমি কিছু জানি না। ভাই তুই মাকে ঠিক চিনেছিস, মা মেয়ে না পুরুষ। এইটা হচ্ছে গোপেশ্বর শিব মন্দির। আচ্ছা, রামকৃষ্ণদেব যখন ছোটবেলায় গ্রামের ওর কাছে পাগলামিগিরি করতেন না, তো রামকৃষ্ণদেবের মাকে গ্রামের লোক বলতো, তোমার ছেলে পাগল হয়ে গেছে, ও খেপা হয়ে গেছে। ঠাকুরের মা চন্দ্রমণি মঠের ভেতরে বাড়ি, ওখান থেকে সঙ্গে 3 রাত্রি হতে দিয়েছেন। উনি শুয়ে শুয়ে বলছে, বাবা গোপেশ্বর, আমার ছেলের পাগলামিটি ভালো করে দাও না, আমার ছেলেকে যে গ্রামের লোক খেপা বলছে, পাগল বলছে। তখন এই গোপেশ্বর বলছে, তোমার ছেলে পাগল নয় গো, এই দিকটা মুকুন্দপুরে বুড়ো শিব আর 4 কিলোমিটার দূরে, ওই মুকুন্দপুরে বুড়ো শিব বলতে পারবে, আমি কিন্তু বলতে পারবো না। চন্দ্রমণি এখান থেকে উঠে কাঁদতে কাঁদতে ভেতরে ভেতরে বুড়ো শিবের মন্দিরে চলে গেছে মুকুন্দপুর। সেই বুড়ো শিব আদেশ করলো, তোমার ছেলেকে নিয়ে দক্ষিণেশ্বরে ফিরে যাও, তোমার ছেলে পাগল নয়, ভবতারিণী মাকে পেলেই ভালো হয়ে যাবে। রামকৃষ্ণদেবের বড় দাদা ছিলেন রামকুমার, দক্ষিণেশ্বরের পূজারী, এখান থেকে নিয়ে গেল ঠাকুরকে। ঠাকুর আমাদের পুজো করতে করতে ভবতারিণী মাকে পেতি, রামকৃষ্ণর পাগলামি দক্ষিণেশ্বরে ভালো হলো। এই দেখো, এটা হচ্ছে লাহা ফ্যামিলির নতুন কালী মন্দির। আর একটু আগে যেটা উনি বললেন ওটা হচ্ছে পুরনো কালী মন্দির, এই পুরনো শিব মন্দির। এইটি হলো কামারপুকুরের ঘাট। কামারপুকুর নাম কেন হলো? ক্ষুদিরাম চট্টোপাধ্যায় যখন ধীরে গ্রাম ছেড়ে কামারপুকুরে অবস্থান হলেন, ক্ষুদিরাম তখন গয়া চলে গেলেন। কামারদের মেয়েটির সঙ্গে ঠাকুরের মায়ের ঘনিষ্ঠ বন্ধু হলো, তার নাম ধনী কামার। আচ্ছা, তখন কামারদেরই বাড়ি ছিল, আর কামারাই পুকুরটা কেটেছিল। তারপরে ধনীকে রেখে তো ক্ষুদিরাম গয়া গেলেন, তখন তো ঠাকুর জন্ম নিলেন, তাই জন্য কামার পুকুর নাম ধন্য হলো। সে কামার নিয়ে ভিক্ষামা, দাইমা সবকিছু, তাই জন্য কামার বাড়ি কামার পুকুর ধন্য হলো। এখন কামার বাড়ি আছে, ওধারে ফ্লাড হয়ে গেছে, ওধারে বেনে আছে, ওধারে ময়রা আছে, আচ্ছা, এধারে লাহা জমিদার আছে। দেখো এই পুকুরের নামে কিন্তু এই জায়গার নাম কামার পুকুর। ঠাকুর যখন জন্ম নিল তখন কিন্তু এই জায়গাটা পূর্ণ হয়ে সেই জায়গাটার নাম কামার পুকুর হলো। আর এই জায়গার আগে কি নাম ছিল? শুকলালগঞ্জ। আচ্ছা, একদম পুঙ্খানুপুঙ্খ পুরো তথ্য কিন্তু এই জেঠি আমাদের বলছেন প্রত্যেকটা জায়গায় নিয়ে গিয়ে, এবং তোমরাও কিন্তু ভিডিওর মাধ্যমে
এই পুরো জায়গাটার মানে বিবরণটা তোমরা জানতে পারছো, ঘটনাটা জানতে পারছো। তাই ভিডিওটার সঙ্গে অবশ্যই থাকো। যারা এখনও লাইক কমেন্ট কিছু দিচ্ছ না, তাদের কি বলতে চাই যে ভিডিওটি যদি ভালো লেগে থাকে, অনেক কষ্ট করে ভিডিওগুলো বানানো হয়, তো অবশ্যই যদি ভালো লেগে থাকে লাইক আর একটা কমেন্ট করে দিও। ওই যে কোলে বাচ্চা নিয়ে বসে আছে ওই মহিলাটি ধনী কামাননি কামারদের যেটা প্রথম শুরু করেছে, কোলে নিয়ে বসে আছে উনি কামাননি। আচ্ছা, ইনার সঙ্গে ঠাকুরের মা শিব মন্দিরে কথা বলেছিল, তখন জন্ম নিলেন। 10 মাস পর ঠাকুরের মা যখন পুষো বলে, যেটা মেন মন্দির, মঠের ভেতরে ঢেকি ঘর ছিলেন, উনুন ছিলেন। ঠাকুরের মা ঢেকি চালের পুষো হয়ে অজ্ঞান হয়ে পড়েছিল। ধনী কামানে উনুন থেকে তুলে এনে কোলে পিঠে করে মানুষ করলেন। ঠাকুর বড় হয়ে যখন বাড়ি যাচ্ছে, চন্দ্রমণি জিজ্ঞাসা করছে, বাবা গদাই তোর বইতে দেবো, তুই কার হাতে ভিক্ষা দিবি রে? বলছে, কেন গো, আমার তো ধনী মা আছে, ভিক্ষা দিবে। বলছে, বাবা তুই ব্রাহ্মণ ঘরের ছেলে, কর্মকারের নেই, তোকে কি করে ভিক্ষা দিবে? ঠাকুর বলছেন, মায়ের কোনো জাত নাই গো, আমি ধনীর হাতে ভিক্ষা নেব, কথা দিয়ে রেখেছি। এই ধনী কামানে প্রথম ভিক্ষা দিলেন, শেষে ওনার মা দিলেন। এই ধনী মেয়েটি বাল্যবিধবা, নিঃসন্তান, আর মা সন্তান ছিল না। আর ঠাকুরকে সন্তানরূপে পেলেন, তাই ধনীর জীবনটা ধন্য হলো। যেমন যশোদা শ্রীকৃষ্ণকে মানুষ করেছিল, ধনী কামানে আমাদের রামকৃষ্ণকে মানুষ করেছিল। এই ধনী কামানে ভিটের উপরে মন্দির। আর এই কামার পুকুর দেখলে ধনী কামানের বাপের বাড়ির ফ্যামিলিগুলো সবকিছু। নিঃসন্তান মা বাপের বাড়ি ছিল, উনি ঠাকুরকে সন্তানরূপে পেলেন, লেখা আছে। ডান দিকে দোতলা টিনের বাড়িটা দুর্গাদাস পায়রা বাড়ি। আচ্ছা, ওই টিনের বাড়িটা মাটির বাড়ি। ওই দুর্গাদাস পায়েন মানারা বেনেছিলেন। ওই দুর্গাদাস পায়েনের অহংকার ছিল যে কোনো বেটা ছেলের বাড়ি ঢুকবে না, নিষেধ ছিল। ঠাকুর আমাদের ছোটবেলায় ওদের ঘরে মেয়েদের সঙ্গে খুবই খেলাধুলা করতেন। দিনের পর দিন ঠাকুর আমাদের বড় হচ্ছে, তখন দুর্গাদাস পায়েন ডেকে বলছে, দেখ গদাই, তুমি আমাদের বাড়ি খেলাধুলা করতে আসো। ঠাকুর ঘুরে বলছে, কেন? না, তুমি তো বড় হচ্ছ, আমাদের মেয়েরা যে পর পুরুষের মুখ দেখে নেই। ঠাকুর তখন বলছে, শালা তোর বড্ড অহংকার হয়ে গেছে। ঠাকুর আপনার মেয়ে এসে যে মেয়েদের ঘরে ঢুকে গেলেন, যে মেয়েদের সঙ্গে নাচ গান গল্প সুযোগ খুব করছে। ঠাকুর বাড়ি ফিরে নে, মন্দিরটা বাড়ি। ঠাকুরের মেজে ভাই ছিল রামেশ্বর। যত রাত হচ্ছে গলি আছে, ওখান থেকে নন্টন জেলে রাত্রিবেলা ডাকছে, ও গদাই রে, গদাই রে। ঠাকুর শুনতে পেয়ে শাড়ি মাড়ি বগলে নিয়ে, যাচ্ছি গো দাদা, যাই গো দাদা বলে ছুটে পালিয়ে গেল দাদার কাছে। দাদার সঙ্গে দেখা করে সে দুর্গাদাস পাইনকে বলে এলো, দেখলি রে শালা, তোর খুব অহংকার ছিল না, তোর অহংকার আমি চূর্ণ করলাম। ওইদিকে দেখে এলে দুর্গাদাস পায়নের বাড়ি বৌসজে ঢুকেছিল। আর এটি তারই ছোট ভাই সীতানাথ পায়নের বাড়ি। এদের বাড়িতে ঠাকুর নাটক করতেছিল, ফ্যামিলি আছে। তো শিবরাত্রিতে যেই ছেলেটি শিবের পালা করতে অসুস্থ হয়ে গেছিল, কে শিবের পালা করবে না গদাই করবে। তখন এই গদাইকে শিব সাজিয়ে আসলে যেই নামগুলো যাত্রা করতে করতে একটা ভাব এসে গেল, অজ্ঞানে পড়ে গেল। তৃতীয় ভাব সমাধি। প্রথম ঠাকুরের ভাব সমাধি হলো খাবার গেটটার আগে একটা পার্কিং আছে না, গাড়ি পার্কিং, ওর নিচে জমি আছে লক্ষ্মী জলার মাঠ, বর্ণনা শুক্লাল গোস্বামী দিয়েছিলেন। ওই লক্ষ্মী জলার মাঠেতে ঠাকুর আমাদের মুড়ি খেতে খেতে আলে আলে যাচ্ছিল বিকেলে। যেটা কি দেখছে না, আকাশে কালো মেঘ ধরে গেছিল, সাদা বক পড়ছিল। তখন কালো মেঘে কালি দেখছে, সাদা বকের শিব দেখছে, মুড়ির ঠাঙাটি পড়ে গেল লক্ষ্মী জলার মাঠে। দ্বিতীয় ভাব সমাধি 6 কিলোমিটার দূর আছে, গাড়ি টানবে। আনোর বিশালক্ষী, লাহাবাবুর মেয়ে প্রসন্ন দিদি পুজো নিয়ে যাচ্ছিল। ওই ঠাকুরও দিদির সঙ্গে নিচে নিচে যাচ্ছিল, সেখানে ভাব সমাধি। আবার এই 3 বেলায় শিবরাত্রি দিন সেজে নাটক করছে সীতানাথ পায়নের বাড়ি। তাহলে আমরা এখন যাচ্ছি হচ্ছে চিনি সকারি বাড়ি। তো চলো, ওখানে কি ঘটনা আছে সেটা জানি। এই যে তুলসী মন্দিরে দেখছে, হ্যাঁ, তুলসী মন্দিরের সহ এইটুকু চুনি সাকারি ভিটে পড়েছিল। আচ্ছা, ভিটেটা মাটি হয়ে কেন পড়েছিল? চুনি সাকারি ঠাকুরকে আমাদের খুব ভালোবাসতে, গোপাল গোপাল করে কোলে পিঠে করে মানুষ করেছিল। আবার শাঁখা বিচে বিচেও বেড়াতেন, ঠাকুরের মাকে শাঁখাও করিয়েছিল। একদিন বলছে চুনি ঠাকুর গো, ঠাকুরের মা বলছে, আমাদের গদাইকে দেখলে না? গদাইকে দেখলুম গো, ওখানে কতগুলো বুধির মোড়লে সাধু সেবা হচ্ছে, জ্বালন কুটো কুড়ি কুড়ি তাদেরকে রেঁধে সাধু সেবা করছে বুধির মোড়লে। আচ্ছা, দেখে এলাম, সকাল থেকে দেখতে পাইনি। গদাইকে চুনি সাকারি খুঁজতে গেল, কাঁধে করে নিয়ে চলে এলো। হালদার পুকুরের ঘাটে বসিয়ে চুনি সাকারি চান করিয়ে মুছিয়ে আকন্দর মালাটি পরিয়ে মিষ্টিকে মুখে দিয়েছে। যেই ঠাকুর হাঁ করেছে, হাঁয়ের মধ্যে কৃষ্ণ দেখেছে। আচ্ছা, তো ঠাকুর ঘুরে বলছে, চুনি কাকা, আমার এই রূপটা দেখলে বেশ করলে, তুমি কিন্তু কারো কাছে বলো না। চুনি সাকারি থাকতে না পেরে তারপর দিনই বলে ফেলেছে, তোমাদের গদাইকে এই দেখলাম ওই দেখলাম হাঁয়ের মধ্যে। তো চুনি সাকারি ভিটেটি নির্বংশ হয়ে গেলেন। আচ্ছা, চুনি সাকারি ভিটেটি মাটি হয়ে পড়েছিলেন।
তুলসী গাছটি তখনকারেরই, বুঝলেন? ও তখনকার তুলসী গাছ। তখনকার এই মন্দিরটা। আচ্ছা আচ্ছা। এই হচ্ছে রামকৃষ্ণ মঠ, আর ঠিক তার অপোজিটেই কিন্তু রয়েছে টয়লেটের বন্দোবস্ত। এইখানে কিন্তু তোমরা আসলে পে অ্যান্ড ইউজ টয়লেট আছে, টয়লেট করতে পারবে এখান থেকে। এই হচ্ছে টয়লেট, এখান দিয়ে ঢুকতে হবে। ঢুকে এইখানে কিন্তু রুম আছে, এই যে দেখো পরপর পরপর রুম আছে, থাকার বন্দোবস্ত এখানে কিন্তু রয়েছে। আর এই ভেতরে কিন্তু ওই পাশে যে টয়লেট যেটা বললাম, এখানে কিন্তু টয়লেটের ব্যবস্থা আছে। তোমরা এই মঠের সামনেই এই ব্যবস্থাটা পেয়ে যাবে, তোমাদের কোনো রকম প্রবলেম হবে না। এবং থাকতে চাইলে এখানে দেখো 3 নম্বর 4 নম্বর 1 নম্বর 2 নম্বর এরকম পরপর রুম পেয়ে যাবে এই জায়গাতে। আর অফিস হচ্ছে মঠের ভেতরে, এটা অনলাইন বুকিং করতে হয়, অনলাইনে করতে হবে, যোগাযোগ এসে করে যেতে পারো, বাড়ি থেকে করবে। আচ্ছা হচ্ছে মঠ, আর ঠিক মঠের অপোজিটেই কিন্তু আছে দেখো এখানে এই পান্থনিবাস। দেখো তোমাদের একটু জুম করে দেখাই, হচ্ছে পান্থনিবাস, তোমাদের জিরিয়ে নেওয়ার, একটু রেস্ট নেওয়ার জায়গা। এখানে টাইমিংটা দেওয়া রয়েছে, দেখো টাইমিংটা তোমরা ভিডিওর মাধ্যমে দেখে নিতে পারবে। টয়লেট ফেসিলিটি অ্যাভেলেবেল, যেটা তোমাদের একটু আগে আমি দেখিয়েছি। বলছি এই হচ্ছে হালদার পুকুরের ঘাট। হালদার পুকুর ছোট গঙ্গা, দক্ষিণেশ্বর মায়ের বড় গঙ্গা। এই হালদার পুকুরের জলে গ্রামের বিয়ে বাড়ি, পূজা আচার সবকিছু হয়, সবকিছু। তো বন্ধুরা, এই জেটির সাথে আজকে আমরা ঘুরলাম। জেটি কিন্তু একদম গাইড করে ঘুরিয়েছে, যেটা তোমরা দেখতে পেলে অলরেডি। তো তোমরা যদি আসো, নাম্বার কিন্তু ভিডিও স্ক্রিন এবং ডেসক্রিপশনে থাকবে, তোমরা কন্ট্যাক্ট করে আসবে। ওনাকে অলরেডি বুকিং করে আসবে তোমরা আগে থেকে। তাহলে কি হবে, তোমরা এখানে এসে ওনাকে কন্ট্যাক্ট করবে, নিয়ে বেরিয়ে যাবে। উনি সমস্ত জায়গা খুব ভালোভাবে দেখিয়েও দেবে এবং সেই সম্বন্ধে ঘটনাবলী যা যা আছে সমস্ত কিছু বলে দেবে, যেটা তোমরা ভিডিওর মাধ্যমে দেখতে পেলে। তো অবশ্যই জেটির সাথে কন্ট্যাক্ট করে এসে, উনি খুব ভালো, আর আমারও খুব ভালো লেগেছে। এখানে টোটোতে কত কি সাইট সিন করতে নেয় সেটা একবার তোমাদের জানিয়ে দেবো। আমার নাম পিরু মালিক। আচ্ছা, তোমার ফোন নাম্বারটা একটু বলে দাও। 9647640567। আচ্ছা, এখানে তোমরা সাইট সিনটা কিভাবে করো এবং কত নাও? আমরা টোটাল এখানে কামারপুকুরে 18টা জায়গা আছে। 18টা জায়গা ঘোরাতে গেলে আমরা 400 টাকা রেট নিই। আচ্ছা, এই কামারপুকুরে 18টা জায়গা, কেউ 350 টাকা দেয়, 400 টাকা দেয়। তাহলে আমাদের 400 টাকার নিচে হলে আমাদের লস হয়ে যায়। আচ্ছা আচ্ছা। যেমন ঠাকুরের পাঠশালা, কামারপুকুর, লাহাবাড়ি, ধনিকামান্নি মন্দির, ভিক্ষে মায়ের বাড়ি, ঠাকুরের নাট্যমঞ্চ, পাঠশালা, দুর্গা মণ্ডপ, বিষ্ণু মন্দির, চুনি সাকারির বাড়ি, কামারপুকুর। টোটাল কটা হচ্ছে তাহলে? টোটাল আমরা 18টা। 18টা জায়গার মধ্যে আরো দূরে দূরে আছি আমরা, যেমন দেরেকগ্রাম ঠাকুরের বাবার পৈতৃক বাড়ি ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের। আচ্ছা, ওখান থেকে হয়ে আপনি চলে আসছেন মুকুন্দপুর শিবের মন্দির। আচ্ছা, হয়ে আবার মেন জন্মস্থানে ঢুকছেন ঠাকুরের। আচ্ছা, হয়ে আবার বেরিয়ে যাচ্ছেন 5 কিলোমিটার দূরে। আচ্ছা, বিশালক্ষী মায়ের মন্দির পড়ছে, মানিক রাজার আমবাগান, মানিক রাজার বাড়ি, আচ্ছা, ভূতির খাল, ভূতির শ্মশান, ভবতারিণী মায়ের। এগুলো সব কামারপুকুরের মধ্যে? এগুলো সব কামারপুকুরের মধ্যে। আচ্ছা। আর জয়রামবাটি যদি আপনি যেতে চান, জয়রামবাটিও যেতে পারেন, আমাদের টোটোও যায়। আচ্ছা, জয়রামবাটি গেলে আপনি ওখানে সাইট সিন পাবেন, নরনারায়ণ মন্দির পাবেন প্রথম, তারপর মায়ের সিংহমাইনী মায়ের মন্দির পাবেন জয়রামবাটিতে, আচ্ছা, তারপর মায়ের জন্মস্থান। আচ্ছা আচ্ছা, ওখান থেকে আপনি চলে যাবেন 4 কিলোমিটার দূর, ওখানে গিয়ে পাচ্ছেন আপনি হৃদয় ভাগ্নের বাড়ি, আচ্ছা, যেটা ঠাকুরের ভাগ্নের বাড়ি। তারপর পাচ্ছেন মায়ের মামা বাড়ি, মানে সারদা মঠ। আচ্ছা, তারপর পাবেন শান্তিনাথের শিবের মন্দির, যেখানে ঠাকুর যাত্রা শুনতে গিয়ে মা ঠাকুরকে পছন্দ করেছিলেন। আচ্ছা, আচ্ছা। তারপর পাবেন আপনি কল্যাণেশ্বরী কালী মন্দির। আচ্ছা, ওই কল্যাণেশ্বরী কালী মন্দিরের কাছে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব যখন হৃদয় ভাগ্নের বাড়ি যেতেন, ওখানে রেস্ট নিয়ে তারপর ওনার ভাগ্নের বাড়ি যেতেন। তারপর পাচ্ছেন আমুদার নদী, আচ্ছা, মায়ের গঙ্গা ঘাট, যেখানে মা ছোটবেলায় ভাই বোনেদের নিয়ে চান করতে যেতেন, সেই জায়গাটা পড়ছে। আচ্ছা। আর আরো যদি আপনি আরো যেতে চান 12 কিলোমিটার দূরে, সেটা হচ্ছে মায়ের বৈঠকখানা, সেটা হচ্ছে কোয়ালপাড়া। আচ্ছা, ওখানে মা যখন বিষ্ণুপুর কলিকাতায় যেতেন, ওখানে রেস্ট নিয়ে তারপর যেতেন। আচ্ছা, ওই জায়গায় এইগুলো হচ্ছে আমাদের কামারপুকুর জয়রামবাটির সাইট সিন। আচ্ছা, জয়রামবাটিটা তোমরা যদি করাও সাইট সিন, ওটাতে কত নাও? জয়রামবাটিতে আমরা 400 টাকা নিই, শুধু জয়রামবাটি? শুধু জয়রামবাটিটা। আর যদি কোয়ালপাড়াটা যদি যেতে চান, ওইটা আমরা আপ ডাউন দিই 200 টাকা, মানে যেতে 100 টাকা, আসতে 100 টাকা। আর দেড়গ্রাম ধরলে একসাথে, জয়রামবাটি আর দেড়গ্রাম কি আশেপাশে? না, দূর আছে। হ্যাঁ, এখান থেকে 5 কিলোমিটার দূর হচ্ছে জয়রামবাটি। আচ্ছা, আচ্ছা। এই দিকটা 400 টাকা নেবো, এই দিকটা 400 টাকা নিই। আচ্ছা, তাহলে 800 টাকা। আর যদি আপনি কোয়ালপাড়া যান, ওটা আমরা নেবো আরো 200 টাকা, মানে 1000 টাকায় টোটাল। 1000 টাকা পুরো কামারপুকুর, জয়রামবাটি, দেড়গ্রাম সব ঘুরানো হয়, পুরো কমপ্লিট 1000 টাকা হয়ে যাচ্ছে রিজার্ভ করে। আচ্ছা, আচ্ছা। আর এটা কি মানে রেটটা কি ফিক্স থাকে নাকি না কখনো আপ ডাউন হয়? আপ ডাউন হচ্ছে, দেখুন আমাদের তো সিজন অফ সিজন রয়েছে। আচ্ছা, আমরা সিজন হলে দুটো পয়সা পাই। সিজনটা এখানে কোন সময় থাকে? এরপর সিজনটা পড়বে, মানে শীতকালটা সিজনটা পড়বে। আচ্ছা। আপনি যেটা 1000 টাকায় ঘুরবেন, সেটা আপনার সত্যি কথা বলে দিচ্ছি আপনাকে, তখন রেট হয়ে যাবে 1500 টাকা। আচ্ছা, পুরোটা 1500 টাকা। আচ্ছা,
আর এমনি তো মানে যদি কেউ নিজে বেছে পছন্দ করে ঘুরতে চায় সেটাও করাতে পারে। হ্যাঁ, সেটাও করাতে সেই হিসাবে তোমরা টাকাটা নেবে। সেই হিসাবে টাকাটা নেবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই ধরুন আপনি যে লোকালটা বললেন যে ঠাকুরের পাঠশালা কামারপুকুর, হ্যাঁ, এটা আমরা 100 টাকা গাড়ি নিই। 100 টাকা গাড়িতে ওই পুরো এই জায়গাটা ঘুরিয়ে দেয়, লোকালটা। আচ্ছা, রামকৃষ্ণ মঠ থেকে এগিয়ে এসে কিন্তু তোমরা এখানে পার্কিং এর ব্যবস্থা পাবে। তোমরা যারা নিজস্ব গাড়ি নিয়ে আসছো তারা কিন্তু এই জায়গাটা পার্কিং করতে পারবে। বেশ বড় জায়গা কিন্তু, এটা তোমাদের আমি দেখিয়ে দিলাম। এখানে থাকার জন্য কিন্তু খুব কম খরচে তোমরা হোটেল বা লজ পেয়ে যাবে। এছাড়া রামকৃষ্ণ মঠের নিজস্ব গেস্ট হাউসও আছে। বন্ধুরা, আমরা কামারপুকুর থেকে মানে কামারপুকুরের রামকৃষ্ণ মঠ থেকে একটু এগিয়ে এসে মেন রোড তোমরা পাবে। ওই মেন রোডের সামনে থেকে তোমরা কিন্তু টোটো পেয়ে যাবে। জয়রামবাটি যেতে চাইলে জয়রামবাটি যেতে পারবে, আর তোমরা যদি দেড়গ্রাম যেতে চাও দেড়গ্রাম যেতে পারবে। জয়রামবাটি এই কামারপুকুর মানে রামকৃষ্ণ মঠের এখান থেকে এগিয়ে এসে যে মেন রোডটা, এইখান থেকে জয়রামবাটি হচ্ছে 6 কিলোমিটার, আর দেড়গ্রাম হচ্ছে এখান থেকে 8 কিলোমিটার। তো দেড়গ্রাম তোমরা যদি যেতে চাও সেটা কিন্তু শেয়ারে হবে না, সেখান থেকে কিন্তু রিজার্ভে যেতে হবে। কারণ এইটা হচ্ছে তোমার 8 কিলোমিটার অন্যদিকে, তো এটা যাওয়ার ওইখানে বলছে, কাকু বললো যে ওখানে টোটো ফোটো পাওয়া যায় না, তাই শেয়ারে যাওয়া যায় না। রিজার্ভে গিয়ে সেম টোটোতে যাবে, সেম টোটোতে ফেরত আসবে। তোমাদের কাছ থেকে 150 টাকা নেবে রিজার্ভ। আমরা এখন দেড়গ্রাম যাচ্ছি, দেড়গ্রাম দেখে আমরা চলে যাব জয়রামবাটি। রামকৃষ্ণ মঠ থেকে একটু এগিয়ে এসে মেন রোড থেকে তোমরা কিন্তু বাস পেয়ে যাবে। বাসে কিন্তু ভাড়া নেবে তোমাদের থেকে 15 টাকা করে পার হেড জয়রামবাটি পৌঁছানোর জন্য। কামারপুকুর থেকে জয়রামবাটি 15 টাকা পার হেড নেবে বাসে। তো তোমরা চাইলে বাসেও যেতে পারো। আমরা এসে পৌঁছালাম দেড়গ্রামে। রামকৃষ্ণ ঠাকুরের আদি বাড়ি যেখানে, সেই হচ্ছে দেড়গ্রাম, যেখানে আমরা এখন পৌঁছালাম। এই ভেতরে ঢুকছি আস্তে আস্তে। এই হচ্ছে দেড়গ্রামের ভেতরটা। এই দেখো লেখা আছে গহনানন্দ ধাম। এই জায়গাটা ক্ষুদিরাম রামকৃষ্ণ সেবাশ্রম, দরিয়াপুর, হুগলি। ঠাকুরের যে আদি বাড়ি দেখতে পাচ্ছ, দেখো একদম সেই খড়ের চাল, মাটির বাড়ি, মাটির মেঝে, সমস্ত কিছু দেখে কিন্তু খুব ভালো লাগছে। মানে পুরোনো দিনের সেই বাড়ি এখনও যে এত সুন্দরভাবে রয়েছে, এটাই সব থেকে বড় জিনিস। দেখো সামনে এই যে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব দাঁড়িয়ে আছেন এখানে, ওনার একটা ছবি রাখা রয়েছে এখানে। এই ভেতরে ঢুকে অ্যারো দেওয়া রয়েছে, এখানে কিন্তু আছে অতিথি নিবাসের বন্দোবস্ত। অতিথি নিবাস তোমরা এখানে পেয়ে যাবে, এই যে সামনে রয়েছে। এই যে এটা কিন্তু মন্দিরে কিন্তু মোবাইল ব্যবহার নিষেধ, দেখো লেখাই রয়েছে। মন্দিরে নিরাপত্তা পালন করতে হবে এবং মন্দিরে কিন্তু জুতো খুলে ঢুকতে হবে। এখন তো তালা দেওয়া আছে, দেখো বন্ধ। তো এই ছিল দেড়গ্রামের রামকৃষ্ণ ঠাকুরের আদি বাড়ি, যেটা তোমাদের দেখালাম ভেতরে। দেড়গ্রাম দেখে এবার আমরা চললাম আমাদের আজকের শেষ গন্তব্যস্থল জয়রামবাটি, মা সারদা দেবীর জন্মস্থান যেখানে, সেই জায়গাটা দেখতে আমরা এখন আমাদের পথে আমরা রয়েছি। আমাদের ভাই পাঁপড় খেতে খেতে জয়রামবাটি যাচ্ছে। এই যে পাঁপড় 10 টাকা করে নিয়েছে একটা পাঁপড়, টেস্টি কিন্তু খুব, খেয়ে ভালো লেগেছে। ভাই 3টে নিয়েছে, 3টে খেতে খেতে মানে পুরো জয়রামবাটি যাবে একদম পাঁপড় খেতে খেতে। আমি একটা খেয়েছি, মিথ্যা কথা বলছে, যে 3টে নিয়েছে আমাকে একটা দিয়েছে। এই হচ্ছে ভাই, দেখে বুঝতে পারছেন। কামারপুকুর ও দেড়গ্রাম ঘুরে জয়রামবাটি পৌঁছে তোমাদের হাতে যদি কিছুটা সময় থাকে, তাহলে তোমরা একটা টোটো বা অটো রিজার্ভ করে ঘুরে আসতেই পারো কাছাকাছি জয়পুর ফরেস্ট থেকে। সালটা ছিল 1853 সাল, আর দিনটা ছিল 22শে ডিসেম্বর। পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার জয়রামবাটি গ্রামের এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্ম নিল শ্রী শ্রী মা সারদা দেবী। খুবই কম বয়সে সারদা মায়ের বিবাহ হয় সবার প্রিয় গদাইয়ের সাথে। বলা হয় শ্রী রামকৃষ্ণদেবের সহধর্মিণী মা সারদা দেবী এই জয়রামবাটিতেই তার শেষ জীবনটা অতিবাহিত করেছিলেন। বন্ধুরা, আমরা এখন পৌঁছে গেছি শ্রী শ্রী মাতৃমন্দির সারদা মায়ের
মন্দির, জয়রামবাটি, বাঁকুড়া। এই হচ্ছে মেন গেট, আর গেটের সামনেই লেখা আছে দেখো ওপেনিং টাইমটা, একটু তোমাদের দেখিয়ে দিই। এই হচ্ছে ওপেনিং টাইম, এখানে পুরোটা লেখা আছে, তোমরা দেখে নিতে পারো ভিডিওটা পজ করে কখন কি খোলার টাইম আছে সেটা কিন্তু খুব ভালো করে এখানে লেখা রয়েছে ভিজিটিং টাইমটা। ঠিক মায়ের মন্দিরটার সামনে কিন্তু এই জায়গাটা প্রচুর দোকানপাট আছে কেনাকাটার জন্য, তোমরা কিন্তু এখান থেকে কেনাকাটা করতে পারো। আর এই হচ্ছে মায়ের মন্দিরে ঢোকার গেট। তো চলো ঢুকি ভেতরে। আর এই ঢোকার মুখেই কিন্তু এখানে রয়েছে শ্রী শ্রী মায়ের নতুন বাড়ি, একদম ডান দিকে। এই দেখো, এই ভেতরে কিন্তু রয়েছে। দেখো এখানে জুতো খুলে কিন্তু আমাদের ভেতরে প্রবেশ করতে হবে, আর এখানে কিন্তু ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউ নেই ভেতরে, তাই বাইরে থেকে তোমাকে এত অবধি দেখাচ্ছি তোমাদেরকে, ভেতরটা কিন্তু দেখাতে পারবো না। কি কি আছে আমি বাইরে বেরিয়ে তোমাদের বলে দিচ্ছি। আর এখন কিন্তু এখানে জগদ্ধাত্রী পুজো চলছে বলে এখানে কিন্তু টাইম টেবিলটা দেওয়া রয়েছে দেখো, আর এইখানে কিন্তু প্যান্ডেলটা করা রয়েছে জগদ্ধাত্রী পুজো। তো আজকের মতো আমাদের জয়রামবাটি ভ্রমণ কমপ্লিট, কামারপুকুরও হয়ে গেছে। একটা দিনে মানে এতটা শান্তি পেলাম এখানে এসে, একটা শান্ত জায়গা যেখানে আসলে তোমাদের মনের শান্তি যে কি জিনিস সেটা তোমরা বুঝতে পারবে এখানে এসে। এতটাই সুন্দর, এতটাই শান্ত স্নিগ্ধ একটা জায়গা, পরিষ্কার পরিচ্ছন্ন, এত নিয়ম কানুন মেনে জায়গাটাকে মেনটেন করা হয় যে জায়গাটায় আসলে তোমাদের কিন্তু মন ভরে যাবে। আর খুব ভালো লাগলো আমাদের এসে। এই সুদীপ্ত আছে, ও নিজেও একটু বলে দিক কেমন লাগলো আজকে এসে। আমাদের সত্যি খুবই ভালো লাগলো, তোমরাও আসো একদিনের জন্য, এসে একটুখানি ঘুরে যাও, ভালো লাগবে আশা করি। কারণ হ্যাঁ মানে এখানে তো সাধারণত সবাই আমরা আসি একটুখানি দেখবো, একটুখানি মায়ের স্থান, ঠাকুরের জন্মভিটে তো দেখে যাবে, মনটা ভালো লাগবে, খুব ভালো লাগবে। আসো। হ্যাঁ, তো একটা দিন বা দুটো দিনের জন্য তোমরা কিন্তু এই জায়গায় এসে জায়গাটা ভ্রমণ করতে পারো। দুটো দিনের জন্য আসলে এখানে কিন্তু হোটেল, লজ বা ভেতরে মঠের, রামকৃষ্ণ মঠের ভেতরে থাকার জন্য ব্যবস্থা রয়েছে। এখানে আসলে তোমরা যোগাযোগ করে এখানেই থাকতে পারবে। প্রত্যেকটা জায়গায় মানে কামারপুকুর এবং জয়রামবাটি দুটো জায়গায় ভেতরে কিন্তু অফিস ঘর আছে। আর একটা জিনিস বলে রাখি, এই জয়রামবাটির ভেতরে কী কী আছে, মায়ের বাড়ি এবং মায়ের রান্নাঘর, যেখানে মা রান্না করতেন সেই জায়গাটা কিন্তু খুব ভালোভাবে আছে। যেরকম কামারপুকুরে রামকৃষ্ণদেবের পুরাতন যে ভিটে সেটা রয়েছে। আর এখানে এখন জগদ্ধাত্রী পুজো চলছে, তাই খুব ভালোভাবে কিন্তু এখানে পালন করা হচ্ছে। এবং ওই দেখো ঢাকও বাজতে শুরু করে দিয়েছে, একটা আলাদাই মহল এখনটায়, আলাদাই সৌন্দর্য, মানে এখন আলাদাই লাগছে। এই জগদ্ধাত্রী পুজোর সময় আমরা এসেছি। আর ভেতরে কিন্তু মায়ের মূর্তি বসানো একটা বড় মন্দির আছে, যেখানে বসে তোমরা কিন্তু মায়ের জন্য মাকে প্রণাম করতে পারবে, বসে কিছুক্ষণ তোমাদের সময় কাটাতে পারবে। তাহলে চলো আজকে আমাদের এই পুণ্যস্থান ভ্রমণ কমপ্লিট হলো। এখানে ছেড়ে আমাদের চলে যেতে হবে যেই জায়গায় শারদামা এবং শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব ছিল, সেই জায়গায় আমরা এখন এসে ভ্রমণ করলাম। মনটা একদম ভরে গেল। আশা করছি তোমরাও আসবে এবং আমরাও এরপরে আবার আসব। তো চলো এবার স্টেশনের দিকে যাওয়া যাক, কারণ আমাদের ট্রেন আছে খুব তাড়াতাড়ি। চলো, নিয়ে গেলাম এই চপ নাকি বলে এই এখানকার বিখ্যাত। তো চপ খেতে খেতে চলে যাবো স্টেশনে। চলো যাওয়া যাক। বন্ধুরা আমরা পৌঁছে গেলাম এই গোঘাট স্টেশন, এই যে পেছনে। জয়রামবাটি থেকে মাত্র 18 টাকা দিয়ে লোকাল বাসে আমরা পৌঁছালাম হচ্ছে গোঘাটের মেন স্টপে। সেইখান থেকে মাত্র 10 টাকা ভাড়া দিয়ে পৌঁছে গেলাম এই গোঘাট স্টেশনে। সস্তায় পুষ্টিকর বাসে আসো। জয়রামবাটি থেকে একটু এগিয়ে গেলেই স্টপেজ পাবে, মানে মেন রোড পাবে, ওখান থেকেই কিন্তু বাসে তোমরা চলে আসতে পারবে একদম সস্তায়, মাত্র 18 টাকা পার হেডে। আর বাসটা এত তাড়াতাড়ি চালিয়েছে, ফার্স্ট টাইম। এই দিকে অবশ্য অতটা আসা হয় না, এদিকের বাসগুলো এরকমই চলে। দারুণ চালিয়েছে এবং টাইমের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। আর ঠিক মেন রোডে যেখানে নামাবে সেখান থেকেই টোটো পেয়ে যাবে মাত্র 10 টাকা দিয়ে গোঘাট স্টেশনের সামনে নামবে। তো চলো, এই যে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে বিকেল 5টা 5-এর, গোঘাট হাওড়া লোকাল। তো চলো ওঠা যাক। তো বন্ধুরা আজকের ভিডিওটা ছিল এই অবধি। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো আর ভিডিওটিকে শেয়ার করে দিও। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো চলো, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা এখনও আমাকে ফেসবুক বা ইনস্টাগ্রামে ফলো করোনি তারা অবশ্যই ফলো করে নিও। তো চলো আজকের জন্য এখানেই শেষ করছি, টাটা।